ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমরা ডিসকাস করছিলাম WBHRB রিক্রুটমেন্টের কোশ্চেন পেপার এবং আজকে রয়েছে জিএনএমদের লাস্ট শিফটের কোশ্চেন পেপার। আমি ভেবেছিলাম যে টোটাল 5টা শিফট রয়েছে, বাট তোমরা বললে যে 6টা শিফট ছিল। তো আমি রিচেক করলাম এবং আমি দেখলাম যে আমারই ভুল হয়েছে। তো এটা রয়েছে লাস্ট কোশ্চেন পেপার, যেটা জিএনএমদের এক্সাম চলছিল, সেই জিএনএমদের এক্সাম যে লাস্ট কোশ্চেন 1 জানুয়ারি 3rd শিফট। তো আজকে এটা তোমাদের জন্য সলভ করছি, চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য রেকটাম? রেকটামের প্রাইমারি ফাংশন কি? অপশন রয়েছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টেড ফুড। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টিভ ফুড মেনলি হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে। এই কোশ্চেনটা এইরকম টাইপের একটা কোশ্চেন আমরা আগেও পেয়েছিলাম। তাহলে স্মল ইন্টেস্টাইনে আমাদের ফার্স্ট যে প্রাইম যে ফাংশন ডাইজেশন বা অ্যাবজর্পশন, সেটা মেনলি কিন্তু স্মল ইন্টেস্টাইনেই হয়ে থাকে। নেক্সট রয়েছে ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টেড ফুড। এক্ষেত্রে ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন, প্রথমত তো ফুডের যে ডাইজেস্টিভ যে সমস্ত নিউট্রিয়েন্ট বা জুসগুলো থাকে সেগুলো স্মল ইন্টেস্টাইনে হয়ে যায় অ্যাবজর্পশন। এরপরে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেটা মেনলি আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এরপর রয়েছে স্টোরেজ অফ ওয়েস্ট মেটেরিয়াল বিফোর ডেফিকেশন, এটা হচ্ছে আমাদের রেকটামের প্রাইমারি ফাংশন। আর তারপর রয়েছে প্রোডাকশন অফ ডাইজেস্টিভ এনজাইমস অ্যান্ড হরমোন। ডাইজেস্টিভ এনজাইমস বা হরমোন এগুলো বিভিন্ন জায়গা থেকে রিলিজ হয়, যেমন ধরো তোমার স্টোমাক থেকে রিলিজ হচ্ছে কিছু হরমোনস বা এনজাইমস, প্যানক্রিয়াস থেকে আসে, স্মল ইন্টেস্টাইন থেকেও আসে। তো বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন রকমের ডাইজেস্টিভ জুসেস রিলিজ হচ্ছে, কিন্তু রেকটাম থেকে কোনো ডাইজেস্টিভ জুস রিলিজ হয় না। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং লেয়ার্স অফ দ্য ইউটেরাস ইজ মেড আপ অফ স্মুথ মাসেল ফাইবার্স ইন্টারলেসড উইথ অ্যারিওলার টিস্যু, ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস। এখানে বলতে চাইছে যে ইউটেরাসের কোন লেয়ারটা স্মুথ মাসেল ফাইবার দিয়ে তৈরি এবং সেখানে অ্যারিওলার টিস্যু, ব্লাড ভেসেল, নার্ভস এগুলো সবই থাকে। তাহলে অপশন দেখো পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম এবং এক্সোমেট্রিয়াম। তাহলে আমরা জানি যে ইউটেরাসে 3টে লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম, যার মধ্যে এক্সোমেট্রিয়াম বলে কিন্তু কোনো লেয়ার নেই। আচ্ছা, তাহলে এন্ডোমেট্রিয়াম হচ্ছে সবার ভেতরের লেয়ার, যেখানে আমাদের যে প্লাসেন্টা থাকে সেটা ইমপ্ল্যান্টেশন হয়। তাহলে এন্ডোমেট্রিয়ামের মধ্যে জাস্ট ইমপ্ল্যান্টেশন হচ্ছে এবং ওটা একদম ভেতরের একটা মিউকাস মেমব্রেন, যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় থিকেনিং হচ্ছে, ইমপ্ল্যান্টেশন হচ্ছে, এটা হচ্ছে তার কাজ এন্ডোমেট্রিয়াম। এরপরে রয়েছে মায়োমেট্রিয়াম, যেটা কিনা আমাদের মাসেল লেয়ার, এবং এটাই হচ্ছে আমাদের স্মুথ মাসেল লেয়ার, যার মধ্যে ব্লাড ভেসেলস থাকে এবং কন্ট্রাকশন যখন হয়, এই যে ইন্টারলেসড উইথ অ্যারিওলার টিস্যু ব্লাড ভেসেলস বলেছে, মানে এখানে মাসেলের এরমভাবে ফাইবার রয়েছে, এর মধ্যে দিয়ে ব্লাড ভেসেলসগুলো গেছে এবং যখনই মাসেলের কন্ট্রাকশন হয় তখন ব্লাড ভেসেলগুলো কম্প্রেস হয়, যেই কারণে ব্লাড ফ্লোটা ইন্টারাপ্ট হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে স্মুথ মাসেল ফাইবার ইন্টারলেসড উইথ অ্যারিওলার টিস্যু, ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভস, এটা রয়েছে আমাদের মায়োমেট্রিয়ামে। আর পেরিমেট্রিয়াম সেটা হচ্ছে বাইরের লেয়ার, যেটা তোমার ভিসেরাল পেরিটোনিয়াম আমরা বলতে পারি, ইউটেরাসকে কভার আপ করে রাখছে। ঠিক আছে, তাহলে 3টে লেয়ার রয়েছে ইউটেরাসের, ভেতর থেকে বাইরের দিকে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। Which lymphoid organ is responsible for the maturation of T lymphocyte? T lymphocyte ম্যাচুরেশনের জন্য কোন লিম্ফয়েড অর্গান রেসপন্সিবল? অপশন রয়েছে স্প্লিন, থাইমাস, লিম্ফয়েড নোড এবং পেয়ার্স প্যাচ, এবং এটা ভীষণই ইজি। যেটা তোমার টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন সেটা হয়ে থাকে আমাদের থাইমাসের মধ্যে। আর স্প্লিন যেটা রয়েছে, স্প্লিন অ্যাকচুয়ালি ওল্ড ব্লাড সেল যেগুলো সেগুলোকে রিসাইকেল করে বা ব্লাডগুলোকে ফিল্টার করছে, এইটা স্প্লিনের কাজ রয়েছে। লিম্ফ নোডস যেগুলো রয়েছে সেগুলো লিম্ফ নোডগুলো ওই লিম্ফয়েড অর্গান যেগুলো রয়েছে সেগুলোর ফিল্টার হিসেবে কাজ করছে, লিম্ফ নোড থাকে। আর পেয়ার স্পেস হচ্ছে তোমার লিম্ফয়েড টিস্যু, যেগুলো স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে এবং ওই ইমিউনিটি প্রোভাইড করে, এরমভাবে তুমি ভাবতে পারো। ঠিক আছে, বেশ। এরপরে চলে এসো, হুইচ মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড লাইজ বিলো দ্য প্রোস্টেট অ্যান্ড সিক্রেটস ফ্লুইড ইন্টু দ্য ইউরেথ্রা ডিউরিং ইজাকিউলেশন টু প্রোভাইড লুব্রিকেশন। এখানে বলছে যে মেল রিপ্রোডাক্টিভের কোন গ্ল্যান্ড রয়েছে যেটা প্রোস্টেটের নিচে থাকে এবং ডিউরিং ইজাকিউলেশনে লুব্রিকেশন প্রোভাইড করছে, ফ্লুইড সিক্রেশনস করছে। অপশন রয়েছে সেমিনাল গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ড এবং এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিস হচ্ছে একটা কয়েল টিউব, যেটা হচ্ছে টেস্টিসের মধ্যে থাকে
এবং যেখানটায় স্পার্ম ম্যাচিওর করে, তাহলে এপিজিডাইমিস এখানে হলো না। আচ্ছা, সেমিনাল গ্ল্যান্ড কোথায় রয়েছে? সেমিনাল গ্ল্যান্ড রয়েছে ব্লাডারের পেছন দিকে এবং এখান থেকে কিছু সেমিনাল ফ্লুইড রিলিজ হয়। আচ্ছা, তারপরে রয়েছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড কোথায় রয়েছে? এটা রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা ভেজাইনাল ওপেনিংয়ের সময় ওখানটায় রয়েছে এবং ওখানটায় লুব্রিকেশন প্রোভাইড করে। আর কাউপার্স গ্ল্যান্ড যেটাকে আমরা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলে থাকি, এটা প্রোস্টেটের পেছন দিকে থাকে এবং এখান থেকে একটা ক্লিয়ার স্লিপারি ফ্লুইড রিলিজ হয়, যেটা ইউরেথ্রাকে লুব্রিকেট করে এবং অ্যাসিড, যেটা ভেজাইনার যে পিএইচ সেটা তো অ্যাসিডিক, সেটাকে নিউট্রালাইজ করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, কাউপার্স গ্ল্যান্ড। Which of the following is an example of a pivot joint allowing rotational movement around a single axis? তাহলে এখানে বলছে যে সিঙ্গেল অ্যাক্সিসের যে মুভমেন্ট, রোটেশনাল মুভমেন্ট, সেটা প্রোভাইড করবে। পিভট জয়েন্ট কোনটা? অপশন রয়েছে শোল্ডার জয়েন্ট, অ্যালান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট। তাহলে এই জয়েন্ট থেকে বা তোমার মাসকুলোস্কেলিটাল সিস্টেম থেকে কিন্তু প্রত্যেকটা শিফটেই আমরা কোশ্চেন পেলাম। আচ্ছা, এবারে দেখো এখানটায় শোল্ডার জয়েন্ট রয়েছে। শোল্ডার জয়েন্ট আমরা পড়েছিলাম যে এটা বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেটা মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট হয়। শোল্ডার জয়েন্ট যেমন আমরা রোটেশনাল মুভমেন্ট করতে পারি, রোটেশনাল মুভমেন্ট মানে সেটা মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট। বেশ। আচ্ছা, হিপ জয়েন্ট যেটা রয়েছে, হিপ জয়েন্টও সেম, এটাও বল অ্যান্ড সকেট জয়েন্ট এবং এটাও মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট করবে। তাহলে শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্ট এরা দুজনেই হচ্ছে বল অ্যান্ড সকেট। যেরকমভাবে এরকমভাবে একটা বল রয়েছে এবং তার একটা সকেট রয়েছে, এর মধ্যে আটকানো আছে, সেই জন্য এটা গোল গোল করে ঘুরতে পারছে। বেশ। আচ্ছা, নি জয়েন্টের জন্য বলেছিলাম এটা হচ্ছে তোমার হিঞ্জ জয়েন্ট। এটা হলো হিঞ্জ জয়েন্ট, যেমন বলেছিলাম দরজাতে হিঞ্জ থাকে যেটা একটা দিকেই ওপেন হয়, সেরকমভাবেই হচ্ছে নি জয়েন্ট, যেটা ফ্লেকশন এবং এক্সটেনশন এইটুকু মুভমেন্ট করতে পারবে। আচ্ছা, আর একটা রয়েছে অ্যালান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। অ্যালান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট রয়েছে ভার্টিব্রার মধ্যে, C1 C2 ভার্টিব্রার মধ্যে অ্যালান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট রয়েছে। এটা রয়েছে C1 অ্যান্ড C2 যে ভার্টিব্রা রয়েছে তার মধ্যে, এবং এটা হচ্ছে একটা পিভট জয়েন্ট, যেটা ওই সাইড বাই সাইড যেরকম এক সাইড থেকে অন্য সাইডে মুভমেন্ট হয়, যা সিঙ্গেল অ্যাক্সিসে এইটুকু হওয়া এখান থেকে পসিবল। বেশ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যালান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ লোয়েনস্টেইন জেনসেন কালচার মিডিয়া? কালচার মিডিয়া থেকেও কিন্তু আমরা অন্যান্য শিফটে কোশ্চেন্স পেয়েছি। তাহলে এখানে লোয়েনস্টেইন জেনসেন কালচার মিডিয়ার কি পারপাস সেটা জানতে চেয়েছে। অপশনগুলো দেখো, টু ডিটারমাইন দ্য সেন্সিটিভিটি অফ ব্যাকটেরিয়া টু ভেরিয়াস অ্যান্টিবায়োটিক্স, মানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্সের সেন্সিটিভিটি ব্যাকটেরিয়াতে আছে কি না সেটা চেক করার জন্য আমরা ইউজ করছি। তাহলে এই যে অ্যান্টিবায়োটিক্সের সেন্সিটিভিটি, এটা চেক করার জন্য একটা স্পেসিফিক মিডিয়া রয়েছে, যেটাকে আমরা বলি মুয়েলার হিংটন আগার। বেশ। আচ্ছা, একটু নামগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু তোমাদের তো পরীক্ষাতে এরকম নাম আসছে, তাহলে একটু তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুলিয়ার হিংটন আগার যেটা রয়েছে, এটা অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি টেস্ট করার জন্য ইউজ করা হয়। নেক্সট রয়েছে টু আইসোলেট অ্যান্ড ডিফারেন্সিয়েট গ্রাম নেগেটিভ এন্টেরিক ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ এগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি ব্যবহার করি? এটা রয়েছে ম্যাকনকিস আগার, ম্যাকনকি আগার, এটা ম্যাকনকিস আগার ইউজ করলাম। আচ্ছা, তারপরে রয়েছে টু কাল্টিভেট অ্যান্ড আইসোলেট এম টিউবারকিউলোসিস ফ্রম ক্লিনিক্যাল স্পেসিমেন থেকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসকে কাল্টিভেট করা এবং আইসোলেট করার জন্য ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে এটার তোমার অ্যান্সার। আচ্ছা, আরেকটা রয়েছে টু গ্রো অ্যানারোবিক ব্যাকটেরিয়া ফ্রম ডিপ উন্ড ইনফেকশন। ডিপ উন্ড ইনফেকশন থেকে যদি আমাকে কোনো অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে গ্রো করাতে হয়, তাহলে আমরা কোন মিডিয়া ইউজ করব? সেক্ষেত্রে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি এখানটায় তোমার একটা ব্রুসেলা আগার রয়েছে, ব্রুসেলা আগার একটা রয়েছে, আর একটা রয়েছে যেটা রবার্টসন কুকড মিডিয়া, রবার্টসনস কুকড মিডিয়াম, এটা মিট মিডিয়াম। তো এইগুলো হচ্ছে একটুখানি তোমাদের খাতায় লিখে রাখবে, যেখানটা তুমি মাইক্রোবায়োলজি পড়ার জন্য জায়গা রেখেছো সেই জায়গাতে একটু লিখে রাখবে, কারণ মিডিয়া থেকে তোমাদের কোশ্চেন্স আসে এবং কিছু কিছু নাম তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে এটার অ্যান্সার হলো অপশন 3। আচ্ছা, এর পরের কোশ্চেনটাও কালচার মিডিয়া থেকে। এখানে বলছে হুইচ সিলেক্টিভ অ্যান্ড ডিফারেন্সিয়াল আগার মিডিয়াম ইজ কনসিডার্ড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর দ্য প্রাইমারি আইসোলেশন অফ ভিব্রিও কলেরি ফ্রম স্টুল স্পেসিমেন। স্টুল স্পেসিমেন থেকে ভিব্রিও কলেরিকে আইডেন্টিফাই করার জন্য বা আইসোলেট করার জন্য আমরা কোন কালচার মিডিয়ামটা ইউজ করি?
অপশন থিওসালফেট, সাইট্রেট, বাইল সল্ট, সুক্রোজ আগার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো ব্লাড আগার প্লেট মিডিয়াম। ব্লাড আগার প্লেট মিডিয়াম যেটা রয়েছে এখানটা হচ্ছে তোমার ওই কিছু কিছু ফাস্টিজিয়াস অর্গানিজমস রয়েছে যেগুলোকে এনরিচ মিডিয়াম হিসেবে ইউজ হয়। অ্যাকচুয়ালি ব্লাড আগার মিডিয়াম হচ্ছে এনরিচ মিডিয়াম, কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে কাজে লাগে, বাট ভিব্রিও কলোরির জন্য এটা নয়। আচ্ছা, এলজে মিডিয়াম যেটা বললাম, তাহলে এটা হচ্ছে তোমার একটা এনরিচড মিডিয়া, এনরিচড মিডিয়া। আচ্ছা, এলজে মিডিয়াম যেটা আমরা জাস্ট পড়লাম এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের জন্য, এটা আমরা পড়ে নিয়েছি। আর ম্যাকনকিস মিডিয়াম এটাও তোমাদের বললাম যে ওই গ্রাম নেগেটিভ, ম্যাকনকিস মিডিয়াম, হ্যাঁ গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভকে ডিফারেন্সিয়েট করার জন্য এক্ষেত্রে আমরা ইউজ করছি, তো এটা হচ্ছে ওই ক্ষেত্রে ইউজ করা হয়। বেশ, আচ্ছা এরপরে দেখো, দ্য টার্ম স্টেফিলোকক্কাস রেফার্স টু ব্যাকটেরিয়া দ্যাট আর, স্টেফিলোকক্কাস বলতে কি বোঝায়? অপশনস, রড শেপড ব্যাকটেরিয়া অ্যারেঞ্জড এন্ড টু এন্ড ইন চেন। যদি চেনের ফর্মে থাকে এবং রড শেপের ব্যাকটেরিয়া থাকে তখন আমরা তাকে কি বলবো? স্ট্রেপ্টোব্যাসিলি, এটা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলি। আচ্ছা, স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া অ্যারেঞ্জড ইন ইরেগুলার গ্রেপ লাইক স্ট্রাকচার, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্ট্যাফাইলোকক্কাস, যেটা হচ্ছে এটার অ্যান্সার। তারপরে রয়েছে স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া ফর্মিং ফ্লেক্সিবল কয়েলস অর স্পাইরালস, এগুলোকে আমরা স্পাইরাল শেপের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি স্পাইরোকিটস, স্পাইরোকিটস। আর ওভাল শেপ ব্যাকটেরিয়াস ইউজুয়ালি অ্যারেঞ্জড ইন পেয়ার্স, ওভাল শেপের ব্যাকটেরিয়া যেগুলো পেয়ার ফর্মে থাকে সেগুলোকে আমরা ডিপ্লোকক্কি বলে থাকি, ডিপ্লোকক্কি। ঠিক আছে, যেমন ডিপ্লোকক্কির এক্সাম্পল হচ্ছে তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি রয়েছে, এটা ডিপ্লোকক্কির মধ্যে পড়ে। বেশ, এরপর দেখো, হুইচ ক্লাস অফ নিউট্রিয়েন্ট ইজ মেনলি মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড? এটা তো ইজি কোশ্চেন, আমরা জানি যে প্রোটিনের মধ্যেই অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে প্রোটিন। আচ্ছা, এটা মেনলি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। বাকি দেখো কার্বোহাইড্রেট রয়েছে, কার্বোহাইড্রেটগুলো কী দিয়ে তৈরি? এগুলো সুগার, তাহলে এগুলো হচ্ছে তোমার মোনোস্যাকারাইডস, মোনোস্যাকারাইডস। বেশ, আচ্ছা ভিটামিনসগুলোর মধ্যে কোএনজাইম থাকে, তাহলে ভিটামিনসের মধ্যে আমরা পাবো কোএনজাইমস। আর ফ্যাট যেটা রয়েছে, ফ্যাটের মধ্যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকে, তাহলে ফ্যাটের মধ্যে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। বেশ, আচ্ছা এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রিমিয়ার ন্যাশনাল নিউট্রিশন রিসার্চ ইনস্টিটিউট অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ লোকেটেড অ্যাট হায়দ্রাবাদ? তাহলে এখানে বলছে যে এই হায়দ্রাবাদে লোকেটেড আইসিএমআরটা কোনটা আর কি, এটা জানতে চেয়েছে। তো এখানটা সিএফটিআরআই রয়েছে, এনআইএন রয়েছে, এফএও রয়েছে আর এআইএফটি রয়েছে। এটার অ্যান্সার হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। Which of the following categories of food should a patient with gout strictly limit due to its very high purine content? এখানে বলছে যে গাউটের পেশেন্টদেরকে কোন ফুড ক্যাটাগরিটা অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোর মধ্যে হাই পিউরিন থাকে। তো গাউট হয় হচ্ছে যে পিউরিন ক্রিস্টালাইজেশন হয়ে যায়, সেই জন্য পিউরিন রিচ ফুড আমরা বারণ করি গাউটের পেশেন্টদের জন্য। তো এখানে ফুড কিছু নাম দেওয়া রয়েছে, যেমন এখানে হোল গ্রেন রয়েছে, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, ফ্রুট হাই ইন ভিটামিন সি রয়েছে, অর্গান মিট আর সার্টেন সি ফুডস রয়েছে। তো এগুলোর মধ্যে কোনটার মধ্যে হাই পিউরিন কন্টেন্ট আছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি হবে বলো? হোল গ্রেন যেগুলো রয়েছে, ব্রাউন রাইস বা হোল হুইট ব্রেড, এগুলো হচ্ছে হেলদি ডায়েটের মধ্যে পড়ে, এগুলোর মধ্যে পিউরিন থাকে না, বা খুব হাই লেভেলে পিউরিন থাকে না, মোটামুটি মডারেট লেভেলে থাকছে। তারপর রয়েছে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক, মানে এগুলো গাউটটাকে ঠিক করবে, মানে কমাবে, খারাপ করবে না। আর ফ্রুটস যেটা রয়েছে, ফ্রুটস আইন ভিটামিন সি, এটা তো ইউরিক অ্যাসিড এক্সক্রিশনে হেল্প করে ভিটামিন সি, তাহলে এটাও গাউটের জন্য বেনিফিশিয়াল। বাকি অর্গান মিট যেটা রয়েছে, লিভার বা কিডনি বা কিছু সি ফুড, এই জিনিসগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ডিপোজিশনে করতে হেল্প করবে, তাই তো? তাহলে এগুলোকে আমরা দিতে পারবো না। অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্গান মিটস, লিভার, কিডনি অ্যান্ড সার্টেন সি ফুডস। এরপর রয়েছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি এইম অফ পারফর্মিং দ্য হিমলিজ ম্যানুভার অন আ কনসাস অ্যাডাল্ট অর চাইল্ড?
হিমলিচ ম্যানুএভার আমরা কেন ইউজ করি, প্রাইমারি এম কি রয়েছে। তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা হিমলিচ ম্যানুএভার পড়ি, এটা মনে আছে নিশ্চয়ই। তাহলে এখানে অপশনগুলো দেখো, টু ব্রেক আ ফ্র্যাকচার রিব ফর ইজিয়ার চেস্ট কম্প্রেশন। ইজিয়ার চেস্ট কম্প্রেশনের জন্য আমরা রিবকে ভেঙে ফেলবো, এটা কি কোনো ঠিকঠাক কথা হলো বলো। আমরা মানে সিপিআর দেওয়ার সময় রিবকেজকেই ভেঙে ফেললাম, তাহলে এটা তো একদমই ভুল কথা। তারপর রয়েছে টু ট্রিট আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনস কজড বাই ফরেন বডিজ। এটা আমার অ্যান্সার হবে, ফরেন বডি যদি আপার এয়ারওয়েতে অবস্ট্রাক্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল থ্রাস্ট, ব্যাক ব্লোজ এরকম করে হিমলিচ ম্যানুভার পারফর্ম করে ওই প্রোডাক্টটাকে বার করার চেষ্টা করি। তারপর রয়েছে টু স্টিমুলেট দ্য ভেগাস নার্ভ টু স্টপ সিভিয়ার কাফিং। ভেগাস নার্ভকে এটা তো হবে না। আর এটা রয়েছে টু রিস্টোর আ নর্মাল হার্ট রিদিম ইন আ ভিকটিম অফ কার্ডিয়াক অ্যারেস্ট। তো যদি কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট হয়, নর্মাল হার্ট রিদিম রিস্টোর করার জন্য আমরা কি করি, আমরা ওই ডিফিব্রিলেশন করি বা সিপিআর দিই, এগুলো করে থাকি। তাহলে হিমলিচটা হচ্ছে আমাদের চোকিংয়ের জন্য, তাই না। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইন্টারভেনশন স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি অফ ভোকেশনাল রিহ্যাবিলিটেশন। ভোকেশনাল রিহ্যাবিলিটেশনের জন্য সেন্ট্রাল ইন্টারভেনশন স্ট্র্যাটেজি কোনটা। এখানে অপশন রয়েছে ট্রেনিং ইন কম্পেনসেটরি মেমোরি স্ট্র্যাটেজিস ফর কগনিটিভ ডেফিসিটস, এটা হচ্ছে কগনিটিভ রিহ্যাবিলিটেশনের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে বলেছে যে এটা কগনিটিভ রিহ্যাবিলিটেশন, এখানে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন চেয়েছে, এটা কগনিটিভের মধ্যে পড়লো। হাই ডোজ ফার্মাকিউটিক্যাল থেরাপি টু ম্যানেজ ক্রনিক ফ্যাটিগ অ্যান্ড মাসেল টেনশন, এটা কিসের মধ্যে পড়বে, এটা হচ্ছে মেডিকেল বা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কোনো ডিজিজের জন্য, যেখানে আমরা মেডিসিন দিয়ে থাকি, তাই না, তাহলে এটা তার মধ্যে পড়লো। অ্যাগ্রেসিভ ম্যানুয়াল থেরাপি টু মোবিলাইজ স্টিফ জয়েন্টস অ্যান্ড টু প্রিভেন্ট ফুড ড্রপ, তাহলে এটা ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপির মধ্যে পড়ছে। আর এটা রয়েছে অকুপেশনাল কোচিং, স্কিল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসিস্টিভ টেকনোলজি ফর দ্য ওয়ার্কপ্লেস, তাহলে এইটা হচ্ছে আমার ভোকেশনাল রিহ্যাবিলিটেশনের মধ্যে পড়বে। ভোকেশনাল রিহ্যাবিলিটেশন মানে কি জানো তো, ভোকেশনাল মানে হচ্ছে যে যেখানে কাজকর্ম যেটা আমরা করি, মানে যেটা আমাদের আর্নিং এর জন্য কাজে লাগে, সেই কাজটা যেটা করছি সেটাই ভোকেশনালের মধ্যে পড়ে। তাহলে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন মানে যেখানে ডিসঅ্যাবিলিটি থাকা সত্ত্বেও বা কোনো ডিসঅ্যাবিলিটি যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অকুপেশনাল ট্রেনিং দিই, যাতে সে লাইফটা চালানোর জন্য, নিজের বেঁচে থাকার জন্য কাজকর্ম করে খেতে পারে, তাই তো। তার জন্য আমরা স্কিল ট্রেনিং দিয়ে থাকি, তার জন্য আমরা কিছু ছোট ছোট কাজকর্ম শিখিয়ে থাকি, এগুলো আমরা করি। নেক্সট রয়েছে আ কনসাস অ্যাডাল্ট সাডেনলি ডেভেলপস সাইন্স অফ অ্যাসফিক্সিয়া, আনএবল টু স্পিক, কাফ অর ব্রেথ আফটার চোকিং অন ফুড, হুইচ ইন্টারভেনশন শুড বি পারফর্ম ইমিডিয়েটলি। তাহলে দেখো, আমরা এখনই একটা চোকিংয়ের কোশ্চেন করছিলাম, তাহলে এখানে বলছে যে সাডেনলি একটা কনসাস অ্যাডাল্টের চোকিং হয়ে গেছে, অ্যাসফিক্সিয়া হয়েছে, আনএবল টু স্পিক, কাফ অর ব্রিথ, কথা বলতে পারছে না, কাফও করতে পারছে না বা ব্রিথও নিতে পারছে না, ফুড চোকিং হয়ে গেছে, এক্ষেত্রে আমরা কোনটা পারফর্ম করব, ব্যাক ব্লোজ অনলি, হিমলিচ ম্যানুএভার, মাউথ টু মাউথ ভেন্টিলেশন আর হেড টিল্ট চিন লিফট। তাহলে এখানে হিমলিচ করবো তো, কারণ এখনই আমরা পড়লাম যে চোকিংয়ের ক্ষেত্রে আমরা হিমলিচ ইউজ করে থাকি। আচ্ছা, ব্যাক ব্লোজটা তো পড়ে না, শুধুমাত্র ব্যাক ব্লোজ দিলে হবে না, পিঠে চাপড়ালে হবে না, ঠিক আছে। আচ্ছা, মাউথ টু মাউথ ভেন্টিলেশন হচ্ছে যে ভেন্টিলেশনের জন্য, এখানে যদি এয়ারওয়ে ব্লকেজ হয়ে যায় তাহলে এটার জন্য আমার মাউথ টু মাউথ ভেন্টিলেশনে হবে না। আর হেড টিল চিন লিফট হচ্ছে এয়ারওয়ে ওপেন করার জন্য আমরা ইউজ করি, যখন হচ্ছে যে কোনো সিপিআর দেবো বা কোনো আনকনসিয়াস ক্লায়েন্টকে আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা হেড টিল চিন লিফট ম্যানুএভার ইউজ করি, জাস্ট তোমার এয়ারওয়েটাকে স্ট্রেটেন করার জন্য বা এয়ারওয়ে ক্লিয়ারেন্সের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং চেস্ট ফিজিওথেরাপি টেকনিক ইনভলভস ফোর্সফুল রিদমিক স্ট্রাইকিং অফ দ্য চেস্ট ওয়াল ইউজিং কাপড হ্যান্ড। কাপড হ্যান্ড ইউজ করলাম মানে হাতটা তো সোজা, তো সোজা সোজা মারলে হচ্ছে যে থাপ্পড় যেরকম বা চড় মারলে বা হাতে চাপড়ালে যেরকম হয় সেরকম। তো কাপড হ্যান্ড মানে হাতটাকে জাস্ট একটু ফোল্ড করে হাতটাকে কাপের মতো করলাম, যেমন হাতে যদি জল দেওয়া হয় তাতে ধরার জন্য যেরকমভাবে আমরা হাতটা করি সেটাকে আমরা কাপড হ্যান্ড বলি। তো এই কাপড হ্যান্ড ইউজ করে যদি রিদমিক স্ট্র্যাকিং করি চেস্ট ওয়ালে, এটা কোন ফিজিওথেরাপি টেকনিকের মধ্যে পড়ছে, ফোর্সফুল রিদমিক স্ট্র্যাকিং অফ চেস্ট ওয়াল। বেশ, আচ্ছা, অপশন রয়েছে স্পাইরোমেট্রি। তাহলে স্পাইরোমেট্রিতে কি করা হয়, স্পাইরোমেট্রিতে আমরা ব্রিদিং এক্সারসাইজ করাই, যে লাং এক্সপ্যান্ড করছে বা করানোর জন্য আমরা স্পাইরোমেট্রি করাচ্ছি।
আচ্ছা, ভাইব্রেশন যেটা, ভাইব্রেশনটা তো জাস্ট ওই শেকিং মুভমেন্ট, ভাইব্রেশনটা কোনো প্রসিডিউরের মধ্যে আসে না। পারকাশন রয়েছে, পারকাশন মানে হচ্ছে যে ওই কাপড হ্যান্ড, যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে সেটা আমরা করি। এটা কেন করি? যে চেস্টে যদি সিক্রেশনসগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ডিসলজ হবে, সেগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে, তো পারকাশন করছি। আর এটা হচ্ছে পশ্চুরাল ড্রেনেজ। পশ্চুরাল ড্রেনেজ মানে যেখানে আমরা ড্রেন করছি, ধরো লাঙের কোনো জায়গাতে কোনো কিছু ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে আছে যেটাকে আমি বার করতে পারছি না, জল জমে যায় অনেক সময়, বা তোমার পাস অ্যাকুমুলেশন হতে পারে, হয়। তো সেগুলোর ক্ষেত্রে আমরা পশ্চুরাল ড্রেনেজ করে থাকি, যেখান থেকে আমরা ওই ফ্লুইডটা যেটা কালেক্ট হয়ে রয়েছে সেটাকে বার করে নিয়ে আসি। Next, a patient reports that they can breathe comfortably only when sitting upright but experience shortness of breath when lying flat. This symptom is known as, তাহলে এখানে কি হয়েছে, যে পেশেন্ট বলছে যে যখন আমি বসে থাকি তখন খুব ভালো শ্বাস নিই, কোনো অসুবিধে নেই, কিন্তু যখনই আমি শুয়ে পড়ি তখনই শর্টনেস অফ ব্রিথ হয়। এই সিমটমসকে আমরা কি বলবো? অপশন হচ্ছে ডিসপনিয়া অন এক্সারশন। ডিসপনিয়া অন এক্সারশন মানে হচ্ছে যখন আমি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, কাজ করব, তখন আমি এরকমটা ফিল করব, তখন আমি এক্সার্ট হয়ে যাব, মানে তখন আমার শ্বাসকষ্ট হচ্ছে। তারপর রয়েছে অর্থোপনিয়া, যেটাই কোশ্চেনের অ্যান্সার। ডেফিনেশন তাহলে বুঝতেই পারছো কি রয়েছে। ট্যাকিপনিয়া মানে র্যাপিড ব্রিদিং রেট, যেখানে ইনক্রিজড ব্রিথ রেট মানে রেসপিরেটরি রেট যখন বেড়ে যায় তখন সেটাকে ট্যাকিপনিয়া বলা হয়। আর ট্যাকিকার্ডিয়া মানে ইনক্রিজ হার্ট রেট। আর প্যারক্সিসমল নকচার্নাল ডিসপনিয়া, এটা কি, হঠাৎ করে রাত্রিবেলা তোমার ঘুম ভেঙে যাবে, সাডেন শর্টনেস অফ ব্রিথ হবে, যেটা মেনলি ঘুমের মধ্যে হয়ে থাকে, সেই জন্য এটার নাম নকচার্নাল ডিসপনিয়া। Which of the following musculoskeletal complications occur in a patient on prolonged immobility leading to plantar flexion contracture? আচ্ছা, এটা কি বলতে চাইছে, মাস্কুলোস্কেলেটাল কমপ্লিকেশনস যেখানে প্রলং ইমমোবিলিটি মানে দীর্ঘদিন ধরে শুয়ে রয়েছে এবং তার ফলে প্ল্যান্টার ফ্লেকশন কন্ট্রাকচার হয়ে যাচ্ছে, তো এটাকে কি বলবো? ডিসইউজ মাসেল অ্যাট্রোফি। অ্যাট্রোফি মানে হচ্ছে মাসেল ওয়েস্টিং, তো এটা প্ল্যান্টার ফ্লেকশন কন্ট্রাকচার নয়। তারপরে রয়েছে ডিসইউজ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে যেখানে পোর ফর্মেশন হয়ে যায়, বোনের মধ্যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে, তো বোনের ডেনসিটি কমে যায় এটার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে বলেছে নি জয়েন্ট কন্ট্রাকচার। নি জয়েন্ট কন্ট্রাকচার মানে ওই পাটাকে সোজা করতে পারবে না, মানে জয়েন্টটা হচ্ছে তোমার জমাট বেঁধে যাচ্ছে বলতে পারো, বা জয়েন্টটা হচ্ছে মুভমেন্ট বা যেটাকে মুভ করছে সেই ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, এটাকে নি জয়েন্ট কন্ট্রাকচার বলে। আর লাস্টে রয়েছে ফুড ড্রপ, যেটা আমার কোশ্চেনের অ্যান্সার। এরপর, which of the following personal attributes helps the nurse manage their emotions and continue providing quality care under pressure like a high stress emergency room environment? এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে একটা হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউট যেটা একটা নার্সকে হেল্প করে ম্যানেজ করতে তাদের ইমোশনটাকে, ইমোশন ম্যানেজ করতে হেল্প করছে, এবং কন্টিনিউ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার মানে প্রেশার থাকা সত্ত্বেও কোয়ালিটি কেয়ার তারা প্রোভাইড করছে। যেমন একটা হাই স্ট্রেস এমার্জেন্সি রুম এনভায়রনমেন্ট মানে এমার্জেন্সি রুম যেখানে প্রচুর পেশেন্টস আসছে, হাই স্ট্রেস রয়েছে, সেরকম জায়গাতেই তাদের ইমোশনটাকে ম্যানেজ করছে এবং কোয়ালিটি কেয়ার প্রোভাইড করছে প্রেশারে থাকা সত্ত্বেও। এই ক্যাপাবিলিটি বা এই পার্সোনাল কোয়ালিটিটাকে আমরা কি বলবো? অপশন রয়েছে রিজিলেন্স, স্ট্রিক্টনেস, সিম্প্যাথি আর স্টেরিওগনোসিস। আচ্ছা, তো লাস্ট থেকে শুরু করি। স্টেরিওগনোসিস যেটা, সেটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল এবিলিটি টু পারসিভ দ্য ফর্ম অফ সলিড অবজেক্টস বাই টাচ, অর্থাৎ টাচ করে কোনো সলিড অবজেক্টসকে আমি পারসিভ করতে পারবো, এটাকে আমরা স্টেরিওগনোসিস বলে থাকি। আচ্ছা, সিম্প্যাথি কি? সিম্প্যাথি আমি জানি যে এই মা তোমার কি হয়েছে, মানে এটা আমি জাস্ট কথার কথা বললাম কিন্তু আমি ভেতর থেকে ফিল করলাম না, সেটাকে আমরা সিম্প্যাথি বলি। আর এমপ্যাথিতে হচ্ছে আমি পেশেন্টের সাথে ফিল করি, টু পুট ইউর সেলফ ইন দ্য শু অফ দ্য পেশেন্ট, পেশেন্টের জায়গাতে নিজেকে নিয়ে গিয়ে ফিল করা, সেটাকে আমরা এমপ্যাথি বলি। আর যেটা এমনি জাস্ট কথায় কথায় বলছি ওই ওরকমই, এটাকে আমরা সিম্প্যাথি বলে থাকি। আচ্ছা, স্ট্রিক্টনেস মানে হচ্ছে স্ট্রিক্ট হয়ে থাকা, যেটা রাগী বা একদমই আমি ভীষণ স্ট্রিক্ট বলে না, তো সেটা স্ট্রিক্টনেস। আর রেজিলিয়েন্স মানে কি? রেজিলিয়েন্স হচ্ছে যে সাইকোলজিক্যাল এবিলিটি টু কোপ করা, মানে হচ্ছে যে সহ্য করে নেওয়া বা অ্যাডজাস্ট করে নেওয়া বলতে পারি, যে ক্ষেত্রে বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন আসুক বা যাই আসুক না কেন, আই ক্যান বাউন্স ব্যাক,
বাউন্স ব্যাক মানে ওই যে বলগুলো তোমরা দেখেছো, ছোট ছোট বলগুলো হয় যেগুলোকে ছুঁড়ে দিলে আবার ফেরত চলে আসে, বা যেখানে আঘাত দিই যতটা জোরে আমি ছুঁড়বো সেই ততটা জোরে আবার ফেরত চলে আসে, সেইগুলোকে আমরা বাউন্সিং বল বলে থাকি। তো বাউন্সিং বল যেরকম যে ছুঁড়ে দিলে আবার ফেরত চলে আসে, সেরকমভাবেই একটা মানুষ আমরা আমাদের লাইফে বিভিন্ন রকম স্ট্রেস বা কোপিং, বিভিন্ন রকম স্ট্রেস, বিভিন্ন রকম সিচুয়েশন যেটা আমার জন্য খুব একটা হয়তো সুখকর নয় কিন্তু আমরা ফেস করছি, তো সেরকম সিচুয়েশন ফেস করার সত্ত্বেও কিন্তু আমরা মেন্টালি ভেঙে পড়ছি না, এত কাজের প্রেশারের মধ্যেও কিন্তু আমরা মেন্টালি স্ট্রং হয়ে রয়েছি। তাহলে আমাদের যে ক্যাপাবিলিটি রয়েছে, যেখানটায় আমরা এরকম একটা স্ট্রং পার্সোনালিটি নিয়ে দিনের পর দিন কাজ করে চলেছি এবং মন থেকে ভেঙে পড়ি বা দুর্বল হয়ে পড়ি, যাই হয়ে যাক না কেন আবার ফেরত চলে আসছি এবং কাজ করছি, এটাকে বলা হয় এবিলিটি টু বাউন্স ব্যাক, যেটাকে ভালো কথায় বলে রিজিলেন্স। ঠিক আছে, তাহলে রিজিলেন্স মানে হচ্ছে রিজিলিয়েন্স, যেটার অর্থ হচ্ছে একটা ক্যাপাসিটি টু কোপ উইথ স্ট্রেস এবং রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশনস এবং মেনটেন ইমোশনাল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? তাহলে এটাকে আমরা রিজিলিয়েন্স বলছি। এটাও ওয়ান লাইনার হিসেবে আসে, দ্য এবিলিটি টু বাউন্স ব্যাক সাইকোলজিক্যালি, তো সেটাকেও আমরা রিজিলিয়েন্স বলবো। নেক্সট, which type of inhaler typically requires the greatest degree of hand breath coordination from the patient? এখানে বলছে যে পেশেন্টদের একটা হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন দরকার কোন টাইপ অফ ইনহেলারের জন্য। অপশন রয়েছে মিটার ডোজ ইনহেলার, মিটার ডোজ ইনহেলারে যেখানে পেশেন্টকে হচ্ছে প্রেস করতে হয়, হ্যাঁ ওই প্রেস করে যে তারপরে ব্রিথ নেয়, মুখটা বন্ধ করে রাখে, তারপরে ওটাকে গিলে নেয়, এরমভাবে করে না, তো ওটাকে আমরা মিটার ডোজ ইনহেলার বলে থাকি। যেখানে মিটার ডোজ কেন বলা হয়, কারণ ওই ইনহেলারগুলোর মধ্যে মিটার লাগানো থাকে, যে 100টা স্প্রে আছে বা আর 10টা আছে আর 2টো স্প্রে আছে, এরকমভাবে থাকে যাতে পেশেন্ট আগে থেকে অ্যাওয়ার হয়ে যায় যে আমার এটা শেষ হয়ে আসছে। এবং এটা মেনলি তারা ইউজ করে যেখানটায় যে পেশেন্টের একদমই ক্রনিক ডিজিজ রয়েছে এবং হঠাৎ করে এরকম মাঝে মধ্যে অ্যাটাক আসে এবং তাকে ইনহেলারটা নিতে হয়, তা না হলে চোকড হয়ে যাবে বা প্রাণটাই হয়তো চলে যাবে। তো সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা মিটার ডোজ ইউজ করে থাকি। এক্ষেত্রে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন দরকার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে রয়েছে সফট মিস্ট ইনহেলার। সফট মিস্ট ইনহেলার মানে মিস্ট যেগুলো দেয় আর কি, মিস্ট মানে জাস্ট একদমই ছোট ছোট করে ধোয়া ধোঁয়া নয়, আবার পুরো স্প্রে ওয়াটার যেরকম হয় সেরকম নয়, হালকা স্প্রে যেগুলোকে বলি সেইটা। তো এটা হচ্ছে মিস্ট ইনহেলার। একটা ড্রাই পাউডার ইনহেলার রয়েছে, যেটা ওই একটা বক্সের মতো মানে এরকম টাইপের একটা দেখতে লাগে, এরকম টাইপের একটা থাকে যার মধ্যে এখানটায় আমরা দিয়ে দিই, তারপর এটার মধ্যে থাকে, এখানটা থেকে আমরা ওটাকে ইনহেল করছি মানে মুখে নিচ্ছি, ওটাকে ড্রাই পাউডার ইনহেলার বলে, এরকমভাবে থাকে। আচ্ছা, আরেকটা রয়েছে নেবুলাইজার। নেবুলাইজার তোমরা সবাই জানো নেবুলাইজার কীভাবে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে চলে এসো, আ নার্স পারফর্মস হ্যান্ড হাইজিন বিটুইন পেশেন্ট কন্ট্যাক্টস আফটার এক্সপোজার টু বডি ফ্লুইডস অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার প্রসিডিওর্স, হুইচ লিঙ্ক ইন দ্য চেন অফ ইনফেকশন ইজ প্রাইমারিলি ইন্টারাপ্টেড বাই দিস অ্যাকশন। তো পেশেন্ট হচ্ছে যে হ্যান্ড হাইজিন ইউজ করছে, এটা মেনলি 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন যেটা আমরা করি বিটুইন পেশেন্ট কন্ট্যাক্ট, আফটার এক্সপোজার বডি ফ্লুইড, বিফোর অ্যান্ড আফটার প্রসিডিওর্স, এগুলো। তো এখানটায় বলছে যে কোন চেন অফ ইনফেকশনে কোন স্টেপটাকেও এটাকে মাধ্যমে ইন্টারাপ্ট করছে। তো চেন অফ ইনফেকশন আছে এরকমভাবে একটার পর একটা হয়, তো সেই চেন অফ ইনফেকশনের মধ্যে কোনটাকে ও প্রিভেন্ট করার চেষ্টা করছে বারবার হাত ধুয়ে বা হ্যান্ড হাইজিন মেনটেন করে। তাহলে এটা হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সমিশন, তাই তো। পোর্টাল অফ এক্সিট মানে যেভাবে আমার শরীর থেকে ইনফেকশনটা বেরোলো, সেটা যেমন কাফিং হলো, কাফিংয়ের মাধ্যমে কিছু এরোজলস বেরিয়ে গেল, এটা হচ্ছে পোর্টাল অফ এক্সিট। পোর্টাল অফ এন্ট্রি হয় যেমন হচ্ছে যে আমাদের শরীরে যখন কোনো উন্ড রয়েছে, কোথাও কাটা ছেঁড়া রয়েছে, সেখান থেকে ইনফেকশন চলে আসছে, সেটা হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি। আর রিজার্ভার কোনটা, রিজার্ভার মানে যেটার মধ্যে প্যাথোজেনগুলো বাস করে, যেমন আমার মধ্যে যদি কোনো ইনফেকশন থেকে থাকে তাহলে আমি সেক্ষেত্রে রিজার্ভার হিসেবে কাজ করব, তাই তো। আচ্ছা, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল CD8 সেল কাউন্ট ইন দ্য ব্লাড। ব্লাডের মধ্যে নর্মাল CD8 সেল কাউন্ট কত, তাই তো। এটার অ্যান্সার হচ্ছে 150 ইন 1000 সেলস পার মিলিমিটার স্কোয়ার। এরপর রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসেস অফ মেডিকেশন ইজ জেনারেলি ইউজড টু ট্রিট অ্যালার্জিস। অ্যালার্জিস ট্রিট করার জন্য কোন ক্লাস অফ মেডিসিনস আমরা ইউজ করি, এটা ইজি কোশ্চেন্স। যেমন অ্যান্টি এমেটিক্স রয়েছে, অ্যান্টি এমেটিক্স হচ্ছে আমরা নজিয়া ভমিটিংয়ের জন্য ইউজ করে থাকি, এটা হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং। নজিয়া অ্যান্ড ভমিটিংয়ের জন্য আমরা এই অ্যান্টি এমেটিক্স ইউজ করে থাকি। যেমন আমাদের অর্নেনসেট্রন রয়েছে,
অ্যান্টিএমিটিক্স একদম প্রাইম অ্যান্টিএমিটিক্স বলি আমরা, প্রচুর অনডেম ইঞ্জেকশন আমরা দিয়ে থাকি। আচ্ছা, অ্যান্টিহিস্টামিন যেটা, অ্যান্টিহিস্টামিন হচ্ছে হিস্টামিন রিসেপ্টরসগুলোকে ব্লক করে এবং হিস্টামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে বলে অ্যালার্জি এফেক্টটা কমে যায়। তো এটা অ্যালার্জি প্রিভেনশনের জন্য আমরা ইউজ করি। যেমন ধরো কোথাও হঠাৎ করে ইচিং শুরু হলো বা কোথাও সোয়েলিং হয়ে গেল, সেগুলোর জন্য আমরা এটা ইউজ করতে পারি অ্যান্টিহিস্টামিনস। তারপর অ্যানালজেসিক্স রয়েছে। অ্যানালজেসিক্স তো সবাই জানো, এটা পেনের জন্য ইউজ করা হয়। ব্যথা হলে যেমন আমাদের অ্যানালজেসিক্সের মধ্যে ব্রুফেন পড়ে, প্যারাসিটামলস পড়ে, এগুলো সমস্ত অ্যানালজেসিক্সের মধ্যে পড়ে। আচ্ছা, একটা অ্যান্টিপাইরেটিক্স রয়েছে। অ্যান্টিপাইরেটিক্সও তোমরা জানো, এটা হচ্ছে ফিভারের জন্য, এটার মধ্যেও প্যারাসিটামল আসবে। আচ্ছা, এরপর রয়েছে হুইচ ইজ আ ইউরিয়েজ ইনহিবিটর ড্রাগ মেনলি ইউজড অ্যাজ এন অ্যাডজেসেন্ট থেরাপি টু প্রিভেন্ট দ্য গ্রোথ অর রিকারেন্স অফ স্ট্রুভাইড স্টোনস বাই স্টপিং দ্য ব্যাকটেরিয়া প্রডিউসিং অ্যামোনিয়া। আচ্ছা, এটা কি বলতে চাইছে যে একটা ইউরেজ ইনহিবিটর ড্রাগ, মানে একটা গ্রুপ অফ ড্রাগের কথা বলতে চাইছে যেটা ইউরেজ ইনহিবিটর ড্রাগ, এবং এটাকে আমি অ্যাডজেসেন্ট থেরাপি হিসেবে ইউজ করছি। কিসের জন্য ইউজ করছি? যাতে ওই স্টোনগুলো আবার হচ্ছে আবার যাতে ফর্মেশন না হয়, ঠিক আছে, আবার ফর্মেশন যাতে স্টোনগুলো না হয়। এবং কিভাবে সেটা প্রিভেন্ট করবে? ব্যাকটেরিয়ার প্রডিউসিং অ্যামিনিয়া, ব্যাকটেরিয়াগুলোকে অ্যামিনিয়া প্রডিউস করতে দেবে না, তাই তো। তো অপশন কী কী রয়েছে দেখো, অ্যাসিটো হাইড্রোক্সামাইড অ্যাসিড, অ্যাসিটাজোলামাইড, অ্যামিওডারোন আর অ্যালোপিউরিনল হাইড্রোক্লোরাইড। তাহলে আমি যদি এটার অ্যান্সার নাও জানি, তাহলে আমি আস্তে আস্তে এলিমিনেট করব। আমাদের একটা এলিমিনেট অপশন থাকে কোশ্চেনের অ্যান্সার করা। এলিমিনেট অপশন বলতে কি বোঝায়? মানে ধরো 4টে অপশন রয়েছে, আমি সঠিক উত্তর জানি না, তো তাহলে আমি একটা একটা করে অপশনকে বাদ দেবো। যেমন ধরো অ্যালোপিউরিনল যেটা রয়েছে, অ্যালোপিউরিনল হচ্ছে আমরা ইউজ করি গাউটের ক্ষেত্রে, তাহলে এটা জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটার এবং এটা ইউরিক অ্যাসিডের স্টোন ফর্মেশন করতে প্রিভেন্ট করে। তাহলে অ্যালোপিউরিনল হচ্ছে আমার গাউটের ক্ষেত্রে ইউজ হয়, এটা আমার এই জায়গাতে ইউজ হচ্ছে না। আচ্ছা, অ্যামিউডারন এটা মেনলি অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ বা এটা কার্ডিওলজির ড্রাগ। আমরা এইটুকু তো জানি যে অ্যামিউডারন হার্টের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে ইউজ হয়। এটা হচ্ছে আমার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হলো। আচ্ছা, তারপরে রয়েছে অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড, এগুলো হচ্ছে যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, যেগুলো আমরা গ্লকোমাতে ইউজ করি বা ডায়াবেটিস হলে ইউজ করি। তাহলে এগুলো হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হলো। আচ্ছা, তাহলে এরপরের একটাই অপশন পড়ে রইলো, এটা হচ্ছে অ্যাসিটো হাইড্রোক্সামিক অ্যাসিড। হচ্ছে ওই ব্যাকটেরিয়াল এনজাইম ইউরিয়েজকে ইনহিবিট করে। এর ফলে ওই ইউরিয়ার ব্রেকডাউন হয়ে অ্যামোনিয়া তৈরি হয়, সেটাকেও বন্ধ করছে, যার ফলে ওই স্ট্রুভাইড স্টোন ফর্মেশনটাকেও প্রিভেন্ট করতে পারে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাসিটো হাইড্রোক্সামিক অ্যাসিড। এরপর দেখো, হোয়াট ডায়েটারি অ্যাডভাইস শুড বি গিভেন টু আ পেশেন্ট উইথ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, জিইআরডির ক্ষেত্রে আমরা কি ডায়েটারি অ্যাডভাইস দেবো? অপশনস রয়েছে ইট লার্জ মিলস বিফোর বেড টাইম, এটা তো সুস্থ মানুষেরও করা উচিত নয় যে ঘুমানোর আগে পেট ভর্তি করে খেয়ে নিলাম, তাই না? তাহলে এই অপশনটা একদমই ভুল। তারপরে রয়েছে অ্যাভয়েড ফ্যাটি অ্যান্ড স্পাইসি ফুডস অ্যান্ড এলিভেট হেডস আফটার মিলস, এটা ভালো। যেখানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ রয়েছে সেক্ষেত্রে আমরা ফ্যাটি বা স্পাইসি ফুড খেতে বারণ করব এবং খাওয়ার পরে 2 ঘন্টা তো আমরা শুতে বারণ করব। তাহলে এই অপশনটা মনে হচ্ছে ঠিক আছে। আর দেখো, ড্রিঙ্ক সোডা আফটার মিলস, এটাও আমরা বলবো না, কার্বোনেটেড বেভারেজগুলো অ্যাকচুয়ালি খাওয়া উচিত না, তাই না? মানে আমাদের হেলথের জন্য ইটস নট বেনিফিশিয়াল অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে না। আরেকটা রয়েছে লাই ডাউন ইমিডিয়েটলি আফটার ইটিং, মানে খাওয়ার পরে ইমিডিয়েটলি শুয়ে পড়া। তাহলে এটা তো প্রথমেই বললাম যে হবে না, তাহলে একটাই অপশন রয়েছে যেটা আমার অ্যান্সার হবে। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং অ্যাকশন টু প্রিভেন্ট প্রেশার আলসার্স ইন বেডরিডেন এল্ডারলি পেশেন্টস। তাহলে বেডরিডেন যে সমস্ত এল্ডারলি পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যদি হচ্ছে প্রেশার আলসার প্রিভেন্ট করতে হয়, তাই সেক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন কী হবে? অপশনস রয়েছে এনকারেজ মোর ফ্লুইড ইনটেক অনলি, শুধুমাত্র হাইড্রেশন দিলেই কি বেডসোর প্রিভেন্ট হবে? হাইড্রেশন অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু শুধু হাইড্রেশন দিলেই কিন্তু আমার ওই বেডসোরের কোনো কাজে লাগবে না, কারণ বেডসোর মানে যেখানটা আমার প্রেশার আলসার, অর্থাৎ প্রেশারের জন্য হচ্ছে বা যদি বারবার ঘষা লাগছে কোনো জায়গায় সেটা থেকে হচ্ছে, তাহলে এই জায়গাতে কিন্তু হাইড্রেশনটা আমার কাজ করবে না, তাহলে এটা হবে না। তারপর রয়েছে রিপোজিশন দ্য পেশেন্ট এভরি 2 আওয়ার্স, 2 আওয়ারলি পজিশন চেঞ্জ হচ্ছে মানে গোল্ড স্ট্যান্ডার্ড বলতে পারি আমরা, যেটা আমরা একদমই প্রাইমারিলি করে থাকি, যে পেশেন্টের বেডশো তখনই হবে না একটা ক্রনিক বেড রিডেনে যদি আমরা তাকে 2 ঘন্টা ছাড়া ছাড়া রিপোজিশন করতে পারি। তাহলে এই অ্যান্সারটা হবে বলে মনে হচ্ছে।
এরপর দেখো কিপ দ্য পেশেন্ট ইন ওয়ান পজিশন ফর কমফোর্ট, এটা তো একদমই করব না। আর এটা রয়েছে অ্যাপ্লাই পাউডার অন দ্য স্কিন। হ্যাঁ, এটাও একটা ভালো অপশন, পাউডার আমি অ্যাপ্লাই করতে পারি। মানে ধরো প্রথমত আমি মুছে দিলাম, মানে গা হাত পা মুছার যেটাকে আমরা ইয়ে করা বলি, ক্লিনিং করা আর কি, বাথ হয়ে গেল, বেড বাথ হয়ে গেল, তারপরে আমি একটু পাউডার যেটা স্কিনে আমি অ্যাপ্লাই করলাম সেটা ঠিক আছে, অবশ্যই ব্রেকেজ স্কিনে নয়, ইনট্যাক্ট স্কিনে আমি পাউডার অ্যাপ্লাই করলাম, কিন্তু তার মানে এই নয় যে সেটা প্রেশার কমিয়ে দেবে, তাই তো? তাহলে এই জায়গাতেই কিন্তু এই অ্যান্সারটা আমার হচ্ছে না, প্রেশার আলসার প্রিভেনশনের জন্য, তাই তো? বেশ, এরপর দেখো, when performing CPR for an adult with no pulse during a cardiac emergency, what is the correct depth of chest compression? এখানে বলছে যে আমি অ্যাডাল্ট পার্সনের সিপিআর দিচ্ছি এবং সেক্ষেত্রে কোনো পালস নেই পেশেন্টের, কার্ডিয়াক ইমার্জেন্সি হয়েছে, সেক্ষেত্রে চেস্ট কম্প্রেশনের ডেপথ কতটা হবে, তাই তো? তাহলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদের যে গাইডলাইন দিয়েছেন সেখানে বলেছেন যে অ্যাটলিস্ট 2 ইঞ্চ বা 5 সেন্টিমিটার এবং নট মোর দেন 2.4 ইঞ্চ, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট 2 ইঞ্চ এবং নট মোর দেন 2.4 ইঞ্চ, মানে এটার অ্যান্সার হচ্ছে অপশন 1, অ্যাবাউট 2 ইঞ্চেস 5 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য মোস্ট কমন লোকেশন অফ দ্য রেয়ার টিউমার অ্যামিলোব্লাস্টোমা? রেয়ার টিউমার অ্যামিলোব্লাস্টোমা এটা মেনলি কোথায় দেখা যায়? অপশন রয়েছে লিভারে হয় না, লিভারে এটা হয় না, ম্যান্ডেবল, যেটা ম্যান্ডেবল এখানেই দেখা যায় এই অ্যামিলোব্লাস্টোমা, যেটা এটা বিনাইন টিউমার এবং 80% কেসেসের ক্ষেত্রে এটা মেনলি ম্যান্ডেবলেই বা লোয়ার জতেই দেখা যায়। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টিপিক্যালি পারফর্ম ডিউরিং দ্য সেকেন্ডারি সার্ভে বাট নট দ্য প্রাইমারি সার্ভে? প্রাইমারি সার্ভেতে করা হয় না, সেকেন্ডারি সার্ভেতে করা হয়, কোনটা? অপশন রয়েছে এক্সপোজার ইন এনভায়রনমেন্টাল কন্ট্রোল। এক্সপোজার হচ্ছে যে প্রাইমারি সার্ভে, মানে ABCD এর মধ্যে প্রাইমারি এক্সপোজার হচ্ছে যে ফাইনাল স্টেপ অফ প্রাইমারি সার্ভে, মানে প্রাইমারি সার্ভে যে করা হয় সেখানটায় ABCDE থাকে, যার মধ্যে ই মানে হচ্ছে এক্সপোজার, যেটা আমরা লাস্ট স্টেজে করছি। কন্ট্রোলিং ম্যাসিভ এক্সটার্নাল হেমারেজ, হেমারেজ কন্ট্রোল হচ্ছে যে এয়ারওয়ের পরে, ABC তো আমরা জানি। আচ্ছা, সি মানে হচ্ছে যে তোমার সার্কুলেশন, তো সার্কুলেশন মানে হেমারেজ, তাহলে এই যে সি যেটা সেটাই এটা বলতে চাইছে। ফুল হেড টু টো ফিজিক্যাল এক্সামিনেশন, ফুল হেড টু টো ফিজিক্যাল এক্সামিনেশন মানে জাস্ট আমরা দেখছি যে কোনো পেশেন্টের কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশনস রয়েছে কিনা, তো প্রাইমারিলি আমরা এটাকে দেখি। আচ্ছা, আর লাস্ট হয়েছে অ্যাসেসিং দ্য লেভেল অফ কনসাসনেস ইউজিং দ্য জিসিএস মানে হচ্ছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করছি, যেটা প্রাইমারি সার্ভের মধ্যে পড়ছে। আচ্ছা, তো তাহলে যেটা প্রাইমারি সার্ভেতে আমরা ABCD দেখছি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এবং ডি মানে ডিসএবিলিটি আর ই মানে হচ্ছে এক্সপোজার। তাহলে এখানটা যেটা হেড টু টো ফুল ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে এটা কিন্তু আমরা এমার্জেন্সির সময় বা প্রাইমারি সার্ভের সময় দেখি না, তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অপশন 3, ফুল হেড টু টো ফিজিক্যাল এক্সামিনেশন। এরপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম বেস্ট এক্সপ্লেন্স দ্য ডেভেলপমেন্ট অফ মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অ্যামং অ্যাডোলেসেন্টস উইথ আয়রন ডেফিসিয়েন্সি? এখানে বলছে যে প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম কি রয়েছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য, মানে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে কেন তোমার আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, তাই তো? মানে সরি, আয়রন ডেফিসিয়েন্সি জন্য যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া ডেভেলপমেন্ট হচ্ছে তার পেছনে প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম কি রয়েছে? আচ্ছা, অপশন রয়েছে ইম্পেয়ার ডিএনএ সিনথেসিস ইন এরিথ্রয়েড প্রিকারসার্স। আচ্ছা, ডিএনএ সিনথেসিস যদি ইম্পেয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যাবে, যেমন এটা আমরা দেখতে পাই ভিটামিন B12 বা যদি ফোলেটের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমরা এটা দেখতে পাবো। এরপর রয়েছে ইনক্রিজড ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেল বাই দ্য স্প্লিন। যদি এটা ডিস্ট্রাকশন যদি বেশি হয়, মানে যদি রেড ব্লাড সেলের ডিস্ট্রাকশন বেশি হয় তাহলে আমরা কি অ্যানিমিয়া দেখবো? এটা আমরা বলবো হিমোলাইটিক অ্যানিমিয়া, তাই না? হিমোলাইসিস হয়ে যাচ্ছে, যেখানে ব্রেকডাউন হয়ে যাচ্ছে সেটা। আর এক্ষেত্রে যদি হিমোলাইটিক অ্যানিমিয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া টাইপটা হচ্ছে নর্মোসাইটিক হবে, নর্মোসাইটিক। বেশ, আচ্ছা, তারপরে রয়েছে রিডিউসড হিমোগ্লোবিন প্রোডাকশন ডিউ টু ইনসাফিসিয়েন্ট আয়রন অ্যাভেলেবিলিটি। তো কোশ্চেনে তো বলেই দিয়েছে আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে ইনসাফিসিয়েন্ট আয়রন অ্যাভেলেবিলিটি হলেই এই অ্যানিমিয়াটা আমরা দেখবো, তাহলে এটা হলো অ্যান্সার। আরটা রয়েছে সাপ্রেসড এরিথ্রোপয়েটিন সিক্রেশন ফ্রম দ্য কিডনি থেকে এরিথ্রোপয়েটিনের যে সিক্রেশন সেটা সাপ্রেস হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে যদি সাপ্রেস হয়ে যায় তাহলে সেটা নর্মোসাইটিক অ্যানিমিয়া হবে, এটাও নর্মোসাইটিক আমরা দেখব, নর্মোসাইটিক।
বেশ। আচ্ছা, এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফিলোসফিস গাইডস দ্য মডার্ন পেডিয়াট্রিক নার্সেস অ্যাপ্রোচ টু কেয়ার এমফাসাইজিং কোলাবোরেশন উইথ দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি। তাহলে এখানে বলছে যে মডার্ন পেডিয়াট্রিক নার্সের যে অ্যাপ্রোচ, যেখানে কেয়ার বা এমফাসাইজিং কোলাবোরেশন উইথ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি, সেটাকে আমরা কি বলবো, কোন ফিলোসফিক্যাল গাইডলাইন বলবো? অপশন রয়েছে ফিজিশিয়ান ড্রিভেন কেয়ার। ফিজিশিয়ান ড্রিভেন কেয়ার মানে যেখানে ফিজিশিয়ান সমস্ত কিছু করছে, তাই তো। ফ্যামিলি সেন্টার কেয়ার মানে যেখানটায় ফ্যামিলিকেও হচ্ছে যে আমরা ইনক্লুড করছি। তো যেহেতু হচ্ছে মানে একটা পেডিয়াট্রিকের কথা বলা হচ্ছে, তাহলে পেডিয়াট্রিক নার্স মানে বাচ্চা, তাহলে বাচ্চার কেয়ার মানে সেক্ষেত্রে আমরা তার যে পেরেন্টসরা রয়েছে তাদেরকে আমরা ইনক্লুড করি। তো এটা হচ্ছে ফ্যামিলি সেন্টার কেয়ার। নেক্সট হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড নার্সিং। টাস্ক ওরিয়েন্টেড মানে হচ্ছে যে জাস্ট যেটুকু টাস্ক সেটুকু করে চলে আসবো, তাহলে এক্ষেত্রে কিন্তু হলিস্টিক পেশেন্ট কেয়ার ফুলফিল হয় না। হলিস্টিক মানে যেটা ওভারঅল সমস্ত কিছু। তাহলে টাস্ক ওরিয়েন্টেড নার্সিংটা হচ্ছে যেটা আমরা আজকালকার দিনে একটু বেশিই করে থাকি, যে যেটুকু আমার কাজ পেশেন্টের মেডিসিন দেওয়া, ইঞ্জেকশনস দেওয়া বা ডক্টরস রাউন্ড, এটুকু আমরা আমাদের কাজটুকু করলাম, করে বাড়ি চলে এলাম, বাট আমরা আর তার বেশি করি না, বা করার মতো সুযোগ বা সময় পাই না, বা করতে ইচ্ছেও হয় না যদি আমি বলি। তো তাহলে হলিস্টিক পেশেন্ট কেয়ার যেটাকে বলা হয়, যেখানে ওভারঅল পেশেন্টের সাইকোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে ফিজিক্যাল মেন্টাল সমস্ত কিছু হয়, টোটালটা মানে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্পিরিচুয়াল সমস্ত যদি পিলারগুলো আমরা হেলথের বলি, তো সেটা যখন আমি ফুলফিল করছি তখন সেটাকে আমি হলিস্টিক পেশেন্ট কেয়ার বলবো, তাই তো। তাহলে সেটা হচ্ছে তোমার হলিস্টিক কেয়ার। তো টাস্ক ওরিয়েন্টেড নার্সিংয়ের মধ্যে শুধুমাত্র আমি টাস্ক ফুলফিল করি। বেশ। অ্যাটে রয়েছে ডিজিজ সেন্টার কেয়ার। ডিজিজ সেন্টার কেয়ারে পেশেন্টের সাইকোসোশ্যাল নিডগুলোকে আমরা ইগনোর করে থাকি, এখানে শুধুমাত্র ডিজিজ যেটা হচ্ছে সেটার দিকে আমরা খেয়াল রাখছি। নেক্সট রয়েছে ডিউরিং দ্য প্রোটেস্ট স্টেজ অফ সেপারেশন অ্যাংজাইটি ইন আ হসপিটালাইজড প্রিস্কুল চাইল্ড হুইচ বিহেভিয়ার ইজ দ্য মোস্ট কমনলি অবজার্ভড। তাহলে এখানে বলছে যে প্রোটেস্ট স্টেজ অফ সেপারেশন অ্যাংজাইটিতে একটা হসপিটালাইজড প্রিস্কুল চাইল্ড সে কীরকম বিহেভিয়ার করবে। অপশন রয়েছে ক্রাইং, স্ক্রিমিং অ্যান্ড ক্লিঙ্গিং টু পেরেন্টস হোয়েন দে লিভ, মানে কাঁদবে, চিৎকার চেঁচামেচি করবে, বা পেশেন্টদের ধরে রাখছে, ছাড়ছে না, এরকম টাইপের কিছু করতে পারে। শোয়িং অ্যাপ্যাথি অ্যান্ড উইথড্রল ফ্রম দ্য এনভায়রনমেন্ট, মানে কোনো কথা বলছে না, এনভায়রনমেন্ট থেকে করে দিচ্ছে, মানে সরে যাচ্ছে আর কি, এরকম। আচ্ছা, তারপরে বলেছে অ্যাকসেপ্টিং স্টাফ কেয়ার উইথাউট ডিস্ট্রেস, কোনো রকম কিছু করছে না, মানে যা কেয়ার দিচ্ছি সেটাকে সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আরটা রয়েছে প্লেয়িং ইন্ডিপেন্ডেন্টলি উইথ টয়স। তাহলে এখানটা হচ্ছে যে মানে ইগনোর করলো পেরেন্টসদেরকে, আর নিজের খেলনা নিয়ে খেলাধুলো করছে। বেশ। তাহলে এখানটায় বলছে সেপারেশন অ্যাংজাইটির প্রোটেস্ট স্টেজ, এটা হচ্ছে এইটা যেটা বলেছে ক্রাইং স্ট্রিমিং, এটা হলো প্রোটেস্ট স্টেজ। তারপরে যেটা অ্যাপাথি রয়েছে এটাকে আমরা বলি ডিসপেয়ার, এটাকে বলছি ডিসপেয়ার স্টেজ। আর এই যে দুটো রয়েছে অ্যাকসেপ্টিং স্টাফ কেয়ার উইথাউট ডিস্ট্রেস বা প্লেয়িং ইন্ডিপেন্ডেন্টলি উইথ টয়স, এগুলো হচ্ছে ডিটাচমেন্ট বা ডিনায়ালও বলতে পারো। বেশ। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিং টু প্যাজেট অ্যান্ড এরিকশন হুইচ ডেভেলপমেন্টাল মাইলস্টোনস আর কারেক্টলি ম্যাচড ফর অ্যান 8-year-old চাইল্ড। 8 বছরের বাচ্চার জন্য কোন ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা ঠিকঠাক রয়েছে। আচ্ছা, অপশন রয়েছে কগনিটিভে প্রি অপারেশনাল স্টেজ, সাইকোসোশ্যাল ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিউরিটি। তাহলে এটা আমরা প্রি অপারেশনাল স্টেজটা কোথায় দেখি, 2 to 7 years অফ এজে, তাই তো। তারপরে রয়েছে কগনিটিভে কংক্রিট অপারেশনাল আর সাইকোসোশ্যাল ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ড। তো গিল্ড বা ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ড এটা আমরা কোথায় দেখি, এটা 3 to 5 years এজের ক্ষেত্রে দেখি। আচ্ছা, তারপরে রয়েছে সেন্সারি মোটর স্টেজ, সাইকোসোশ্যাল ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট। ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট হচ্ছে ইনফ্যান্টে 0 to 1 years। আর লাস্টে রয়েছে কগনিটিভ স্টেজ, কনক্রিট অপারেশনাল, সাইকোসোশ্যালে রয়েছে ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফেরিয়রিটি। তাহলে 8 years old চাইল্ডের ক্ষেত্রে বলা হচ্ছে, এটা স্কুলের চাইল্ডের ক্ষেত্রে বলা হয়। তাহলে এখানটায় লজিক্যাল থিঙ্কিং আসে, যে কনক্রিট অপারেশনাল রয়েছে লজিক্যাল থিঙ্কিং, এবং এক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফেরিয়রিটি কাজ করে। তাহলে এটার অ্যান্সার অপশন ডি। নেক্সট রয়েছে 15 years old girl visits the adolescence clinic. On examination, her height is nearly 95% of her expected adult stature. Her growth rate has slowed compared to the previous year, and her breast and pubic hair development are well advanced. Which stage of adolescence is she most likely in? কোন জায়গাতে সে রয়েছে।
অপশন রয়েছে প্রি অ্যাডোলেসেন্স, আর্লি অ্যাডোলেসেন্স, মিডিল অ্যাডোলেসেন্স এবং লেট অ্যাডোলেসেন্স। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিডিল অ্যাডোলেসেন্স হবে, যেহেতু 95% অফ দ্য সমস্ত কিছু তার অ্যাচিভ হয়ে গেছে, তো সেই জন্য। আচ্ছা, লেট অ্যাডোলেসেন্স যেটা রয়েছে সেক্ষেত্রে কমপ্লিট ফিজিক্যাল ম্যাচুরেশন হয়ে যায়, আর আর্লি অ্যাডাল্টহুডের ক্ষেত্রে র্যাপিড গ্রোথ স্পার্ট আমরা দেখতে পাই, আর যেটা প্রি অ্যাডোলেসেন্স রয়েছে সেক্ষেত্রে পিউবার্টাল ডেভেলপমেন্টটা কিন্তু হয় না। বেশ, তারপরে দেখো, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম NMHP ইনিশিয়েটেড টু মেক মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্সেসিবল টু অল? এটা কবে এস্টাবলিশ হয়েছিল? 1982-তে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সেকেন্ডারি প্রিভেনশন স্ট্র্যাটেজি ইন কমিউনিটি মেন্টাল হেলথ? কমিউনিটি মেন্টাল হেলথের ক্ষেত্রে প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি কোনটা? স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ ফর অল স্টুডেন্ট, এটা হচ্ছে যে এডুকেশনাল ওয়ার্কশপ যদি হয় সেটা প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়বে, তাহলে এটা প্রাইমারি প্রিভেনশন হচ্ছে। প্রাইমারি মানে কিছুই নেই, সবার জন্য আমি এটা স্ট্রেস ম্যানেজমেন্টের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছি। স্ক্রিনিং অ্যাডোলেসেন্স ফর ডিপ্রেশন ইন স্কুল, স্ক্রিনিং করা মানেই হচ্ছে যে সেকেন্ডারি, তাহলে অ্যান্সার হচ্ছে স্ক্রিনিং, যেহেতু সেকেন্ডারি প্রিভেনশন বলেছে। তারপরে সোশ্যাল স্কিল বিল্ডিং প্রোগ্রাম ফর চিলড্রেন, এটাও প্রাইমারির মধ্যে বলতে পারি, বা তোমার যেটা নর্মালি সবার জন্য বলছি সেরকমও বলতে পারি, মানে প্রাইমরিয়াল বলতে পারি। আর এটা রয়েছে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সবসময়ের জন্য এটা টার্সিয়ারি হবে, টার্সিয়ারি। বেশ, তারপর দেখো, দ্য টার্ম মেন্টালি ইল পারসন আন্ডার MHA 1987 এক্সক্লুডেড হুইচ কন্ডিশন? কোনটাকে আমরা মেন্টালি ইল পারসন বলবো না? অপশন রয়েছে মেন্টাল রিটার্ডেশন, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার আর মুড ডিসঅর্ডার। তো মেন্টাল হেলথ অ্যাক্ট 1987 এক্ষেত্রে যার হচ্ছে মেন্টাল রিটার্ডেশন রয়েছে সেটাকে আমরা মেন্টালের মধ্যে ফেলবো না, মেন্টাল ইল পারসনের আন্ডারে পড়বে না। দ্য নার্স বিগিনস অ্যান ইন্টারভিউ বাই সেইং টেল মি হোয়াট হ্যাজ বিন অন ইউর মাইন্ড লেটলি? মানে নার্স একটা ইন্টারভিউ শুরু করছে এবং সেখানে জিজ্ঞেস করছে যে বলুন আপনার মনের মধ্যে এখন কি চলছে। তো এটা কিসের এক্সাম্পল? গিভ রেকগনিশন, ব্রড ওপেনিং, অফারিং সেলফ এবং ক্ল্যারিফিকেশন। ক্ল্যারিফিকেশন মানে কোনো একটা স্টেটমেন্ট হয়তো পেশেন্ট দিল, তো সেটাকে আমি ক্ল্যারিফাই করছি, আপনি কি এটাই বলতে চাইছেন, তাহলে ক্ল্যারিফাই হচ্ছে। অফারিং সেলফ মানে আমি নিজেকে বলছি আচ্ছা ঠিক আছে আমি এখানে রয়েছি, আপনি বসুন বা আপনি শান্ত হন বা আপনার কি মনে হচ্ছে আপনি বলুন, এগুলো আমরা বলতে পারি, যেটা অফারিং সেলফ। ব্রড ওপেনিং মানে আমি জাস্ট একটা কোশ্চেন ছুঁড়ে দিলাম, এবার আমি ওয়েট করছি যে কত কথা ওখান থেকে আসবে, যেটা এখানে পেশেন্টের সাথে করা হয়েছে। পেশেন্টকে জিজ্ঞেস করা হয়েছে যে বলুন আপনার মনে এখন কি চলছে, তাহলে পেশেন্ট এবার বলবে যে তার মনের কন্ডিশন কী, বা সে যেটা বলতে চায় সে সেটা বলা শুরু করবে, এটা অ্যান্সার হবে। আর গিভিং রেকগনিশন মানে হচ্ছে যে পেশেন্টকে আমি রেকগনাইজ করছি বা তাকে আমি অ্যাকনোলেজ করছি বা তাকে আমি বুঝছি, এরকম টাইপের জিনিসটা হচ্ছে গিভিং রেকগনিশন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কোনটা? হেবি, ওপিভি, ডিপিটি আর টিটেনাস, তাহলে এটা ওরাল পোলিও ভ্যাকসিন হবে। বাকিগুলো সমস্তই হচ্ছে যে মানে কিল্ড ভ্যাকসিন বা টক্সয়েড রয়েছে, টিটেনাসটা টক্সয়েড রয়েছে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য টেস্ট অ্যান্ড ট্রিট পলিসি ইন দ্য কনটেক্সট অফ এনএসিপি? এনএসিপির আন্ডারে টেস্ট অ্যান্ড ট্রিট পলিসি কোনটা? টেস্ট অ্যান্ড ট্রিট মানে জাস্ট আমি কিট দিয়ে টেস্ট করলাম এবং পজিটিভ হলেই আমি তার ট্রিটমেন্ট শুরু করে দিলাম, এই জিনিসটা বলতে চাইছে। তো পিপল আর টেস্টেড অ্যান্ড দেন ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স ফর এনি ডিটেক্টেড ইনফেকশন, এটা হচ্ছে মেনলি মানে এই যে টেস্ট অ্যান্ড ট্রিট পলিসি রয়েছে এনএসিপির আন্ডারে, এটা মেনলি রয়েছে আমাদের HIV এর আন্ডারে। এটার নাম হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, এনএসিপির ফুল ফর্ম ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম। তাহলে এইডস কন্ট্রোল প্রোগ্রাম মানে HIV এইডস যেগুলো সেগুলোর জন্যই হবে। তাহলে এখানটায় অল HIV পজিটিভ ইন্ডিভিজুয়ালস আর টেস্টেড অ্যান্ড দেন ইমিডিয়েটলি স্টার্টেড অন ট্রিটমেন্ট। সেক্ষেত্রে আমরা তাদের CD4 কাউন্ট কত বা রেট্রোভাইরাল থেরাপি মানে ভাইরাল লোড কত সেগুলো না দেখেই পজিটিভ হওয়া মানেই আমি তার ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি, সেটাই এখানে বলতে চাইছে। Which new initiative under NACP 5 provides a single window model for HIV, STI prevention, testing, treatment and care? এনএসিপি এটাও ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম 5 নম্বর, যেটা সেক্ষেত্রে কোনটা একটা নিউ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানটায় আমরা সিঙ্গেল উইন্ডো মডেল দিচ্ছি HIV, STI প্রিভেনশন, টেস্টিং, ট্রিটমেন্ট এবং কেয়ারের জন্য। অপশন রয়েছে ইউনিভার্সাল ভাইরাল লোড টেস্টিং, এটা হচ্ছে ট্রিটমেন্ট মনিটরিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা, সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্র, তাহলে নামের মধ্যেই সম্পূর্ণ রয়েছে তাই তো, তাহলে সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্র যেটা সেটা NACP 5-এর আন্ডারে পড়ে এবং এটা একটা হলিস্টিক সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ নেওয়া হয়েছে যাতে ওই ট্রিটমেন্ট, কেয়ার, টেস্টিং সমস্ত কিছু একসাথে চলে আসে।
বেশ। আচ্ছা, টেস্ট অ্যান্ড ট্রিট পলিসি বললাম, এটা হচ্ছে ওই এআরটি স্টার্ট করার জন্য ইউজ করা হয়, পড়লাম। আর এটা রয়েছে মিশন সম্পর্ক। মিশন সম্পর্ক হচ্ছে ওই যদি কেউ ওই ড্রপ আউট থাকে, মানে এআরটি খেতে খেতে বন্ধ করে দিয়েছে এরকম যদি কেউ থাকে, তাকে ফিরিয়ে আনার জন্য এই মিশন সম্পর্ক ইউজ করা হয়, বা ওই প্রোগ্রামটা ওইটার জন্য তৈরি করা হয়েছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোলস অ্যাডাপ্টেড বাই দ্য ইউনাইটেড নেশনস ইন 2000 সেড টু বি অ্যাচিভড বাই 2015। তাহলে এখানে বলছে যে কোনটার মধ্যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টাল গোল অ্যাডাপ্ট করা হয়েছে, ইউনাইটেড নেশন 2000 সালে অ্যাডাপ্ট করেছে এবং 2015-এর মধ্যে অ্যাচিভ হবে বলেছে। এটার অ্যান্সার হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এমডিজি। তারপরে দেখো, হোয়াট ডাজ কুইকেনিং ইন প্রেগনেন্সি রেফার্স টু। প্রেগনেন্সির মধ্যে কুইকেনিং বলতে কি বোঝায়? কুইকেনিং মানে হচ্ছে যে যেখানে ফার্স্ট ফিটাল মুভমেন্টটা মা ফিল করছে সেটাকে আমি কুইকেনিং বলছি, তাই তো? তাহলে এটার অ্যান্সার কি হবে? ফার্স্ট পারসেপশন অফ ফিটাল মুভমেন্টস বাই দ্য মাদার, এটাকে আমরা কুইকেনিং বলে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য চ্যাডউইক সাইন ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় যে চ্যাডউইক সাইন বলি আমরা, সেটা কি? ব্লুইশ অর পার্পলিশ ডিসকালারেশন অফ দ্য সার্ভিস ভেজাইনা অ্যান্ড লেবিয়া, তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার। তারপরে রয়েছে সফটেনিং অফ সার্ভিক্স অ্যান্ড থিকেনিং অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গুডেল সাইন, গুডেলস সাইন, তাই তো? এটা গুডেল সাইন হলো। সফটেনিং অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অ্যান্ড পালপেবল পালসেশন, এটা কি? এটাকে আমরা বলছি হেগার সাইন, হেগার সাইন। আর একটা রয়েছে এনলার্জমেন্ট অ্যান্ড ডার্কেনিং অফ দ্য নিপলস অ্যান্ড অ্যারিওলা, এটা তো নর্মালি জেনারেল স্কিন চেঞ্জের মধ্যে পড়ে, এটার কোনো আলাদা করে নাম নেই। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পিটেন্সি অফ মিডওয়াইফ অ্যাকর্ডিং টু আইসিএম। আইসিএম এর আন্ডারে কোনটা মিডওয়াইফের কম্পিটেন্সির মধ্যে পড়ে না? অপশন রয়েছে প্রোভাইডিং সেফ এভিডেন্স বেসড কেয়ার অ্যান্ড রেকগনাইজ প্রফেশনাল লিমিট, অবশ্যই তো নার্সিং মানেই এটা থাকবে। তারপর রয়েছে অ্যান্টিনেটাল লেবার অ্যান্ড পোস্টনেটাল কেয়ার, প্রমোটিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, আর পারফর্মিং মেজর সার্জিক্যাল প্রসিডিওর বিয়ন্ড মিডওয়াইফারি স্কোপ। তাহলে অবশ্যই আমি সার্জারি করব না, তাই তো? তাহলে সেটা বাইরে পড়বে, মানে মিডওয়াইফসের বাইরে পড়বে। আ ওমেন ইন লেবার ইজ বিং অ্যাসিস্ট বাই আ মিডওয়াইফ, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিনিক্যাল ফিচার্স বেস্ট ইন্ডিকেটস দ্য ট্রানজিশন ফ্রম দ্য ফার্স্ট স্টেজ টু দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। তাহলে এখানে বলছে যে একজন ওমেন লেবারের মধ্যে রয়েছেন এবং কোন ক্লিনিক্যাল ফিচার্সটা আমাকে বলবে যে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজের দিকে যাচ্ছে, তাই তো? সার্ভাইকাল ইফেসমেন্ট 70%, মানে এটা স্টেজ 1-এ। ফিটাল হেড স্টেশন অ্যাট 0, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ শুরু হওয়ার আগে হতে পারে। আর ভিজিবল বালজিং অ্যাট দ্য সুপ্রাপিউবিক রিজিয়ন, এক্ষেত্রেও এটা সেকেন্ড স্টেজ শুরু হওয়ার পরে হয়। আর তারপরে সার্ভাইকাল ডাইলেশন অ্যাট 10 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমার অ্যান্সার। কারণ যখনই সার্ভাইকাল ডাইলেশন 10 সেন্টিমিটার হবে এবং ইফেসমেন্ট 100% হবে, তখন থেকে সেকেন্ড স্টেজ স্টার্ট হবে, তাই তো? 10 সেন্টিমিটার ডাইলেশন এবং 100% ইফেসমেন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজ কমপ্লিট হলো, সেকেন্ড স্টেজ স্টার্ট হচ্ছে। What is the main target of managing severe hyperbilirubinemia in a newborn? নিউবর্নের ক্ষেত্রে সিভিয়ার হাইপারবিলিরুবিনেমিয়া মানে জন্ডিসের কথা বলা হচ্ছে, তাই তো? ইন আ নিউবর্ন, তো মেন টার্গেট কি রয়েছে? টু ইনক্রিজ দ্য বেবিজ মিল্ক ইনটেক টু ডাইলিউট দ্য বিলিরুবিন, তো এটা তো ফিডিংয়ের জন্য তোমার বিলিরুবিন এক্সিড হয়, কিন্তু ডাইলিউশনটা এটা কথা নয়, তাহলে এটা ভুল আছে। টু ইনিশিয়েট ফটোথেরাপি ইমিডিয়েটলি ফর অল জন্ডিস নিউবর্ন, তো প্রত্যেকটা নিউবর্ন জন্ডিস হলেই যে তাকে ফটোথেরাপি দিলে কাজ হবে সেরকমও কোনো ব্যাপার নেই। টু প্রিভেন্ট বিলিরুবিন ফ্রম ক্রসিং দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড প্রিভেন্ট কার্নিকটেরা, সেটা হচ্ছে আমার অ্যান্সার। কারণ সিভিয়ার হাইপার বিলিরুবিনেমিয়া হলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যাতে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস না করে, এবং করলে কি হবে? কার্নিকটেরাস হবে, যেটা ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ। বেশ। আচ্ছা, আরেকটা রয়েছে টু আইডেন্টিফাই দ্য এক্সাক্ট কজ অফ দ্য জন্ডিস অ্যান্ড প্রিভেন্ট রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া কেন হয়? এটা হয় আমাদের O2 টক্সিসিটির জন্য, টক্সিসিটি। তাহলে অক্সিজেন টক্সিসিটি হলে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া হবে, আর এটা মেনলি ওই প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তাই তো? A nurse is caring for an 8-month-old with tetralogy of Fallot. The baby suddenly becomes cyanotic after crying. What is the most important initial nursing intervention? এখানে বলছে যে টিওএফ এর একটা বেবি রয়েছে 8 মান্থ, হঠাৎ করেই সাইনোটিক হয়ে গেছে কান্নাকাটির পরেই, তাহলে আমি কি করব? অপশন রয়েছে অ্যাডমিনিস্টার 100% অক্সিজেন ভায়া হাই ফ্লো নেজাল ক্যানুলা।
100% অক্সিজেন দেবো। আচ্ছা অক্সিজেন ঠিক আছে। তারপরে বলেছে প্লেস দ্য ইনফেন্ট ইন আ নি চেস্ট অর স্কোয়াটিং পজিশন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে বিগিন চেস্ট কম্প্রেশন এন্ড রেস্কিউ ব্রিদিং আর কল ফর অ্যান ইমিডিয়েট ইকোকার্ডিওগ্রাম অ্যান্ড ডিফিব্রিলেটর। তাহলে টেট্রালজি অফ ফ্যালার্ড বা টিউএফ এর ক্ষেত্রে আমার যে নার্সিং ম্যানেজমেন্ট রয়েছে সেখানে টেট স্পেলের জন্য ফার্স্ট আমার যে কাজ সেটা হচ্ছে পজিশন দেওয়া। তো তাহলে আমরা নি চেস্ট পজিশন বা স্কোয়াটিং পজিশন পেশেন্টকে দিই, মানে বাচ্চাকে দিই, যাতে ও ঠিকঠাক হয়। মানে এতে কি হয়, এরকম পজিশন দিলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্টটা বেড়ে যায়, যার ফলে রাইট টু লেফট শান্টটা কমে যায় এবং তার ফলে পালমোনারি ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করে এবং বডিতে যে তোমার কার্বন ডাই অক্সাইডেড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হচ্ছিলো সেটা আস্তে আস্তে কমে আসে। তো সেই কারণে আমি নিচেস পজিশন বা স্কোয়াটিং পজিশন দেবো। নেক্সট রয়েছে আ নার্স ইজ পারফর্মিং দ্য ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অফ আ প্রিটার্ম ইনফেন্ট অ্যাডমিটেড টু দ্য নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইন্ডিংস ইজ ক্যারেক্টারিস্টিক অফ প্রিম্যাচিউরিটি। এখানে কি বলছে, নার্স হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করছে প্রিটার্ম ইনফ্যান্টদের এবং অ্যাডমিটেড টু দ্য নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পেশেন্টটা বা বাচ্চাটা ভর্তি রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফাইন্ডিং প্রিম্যাচুরিটির ক্যারেক্টারিস্টিক্স, তাই তো প্রিম্যাচুরিটির ক্যারেক্টারিস্টিক্স কোনটা? অপশন রয়েছে প্রেজেন্স অফ অ্যাবান্ডেন্ট সাবকিউটেনিয়াস ফ্যাট উইথ আ ফ্লেক্সড পশ্চার, well formed ear cartilage and distinct separable scalp hair strands, soles of the feet with only fine wrinkles and reduced turgor, আর fully developed labia majora with non-prominent clitoris। তাহলে এটা হচ্ছে তোমার টার্ম বেবি, ওয়েল ফর্ম ইয়ার কার্টিলেজ এটাও টার্ম বেবি, অ্যাবান্ডেন্ট সাবকিউটেনিয়াস ফ্যাট ফ্লেক্স পশ্চার এটাও টার্ম বেবি। যেখানটায় হালকা পায়ের তলায় কোনো ডিপ ক্রিজেস নেই, জাস্ট ফাইন রিঙ্কেলস রয়েছে, সেটা হচ্ছে প্রিটার্মের এক্সাম্পল। The systematic and periodic process used by nursing management to evaluate an employee's job performance is known as, এখানে বলছে যে একটা সিস্টেমেটিক এবং পিরিয়ডিক প্রসেস যেটা নার্সিং ম্যানেজমেন্টে ইউজ করা হয় এমপ্লয়ার্সের জব পারফরমেন্স ইভালুয়েট করার জন্য। অপশন রয়েছে জব স্পেসিফিকেশন, জব অ্যানালিসিস, পারফরমেন্স অ্যাপ্রেজাল আর জব ডেসক্রিপশন। তাহলে জব স্পেসিফিকেশন মানে একটা জব করার জন্য আমার কি কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে জবের স্পেসিফিকেশন। জব অ্যানালিসিস মানে একটা জবে আমি যদি জয়েন করি তাহলে আমাকে কী কী কাজ করতে হবে সেটা হচ্ছে জব অ্যানালিসিস। পারফরমেন্স অ্যাপ্রেজাল মানে আমার যে পারফরমেন্স সেটাকে আমার যে হায়ার অথরিটি রয়েছে সে সেটাকে অ্যাসেস করছে, আমি আমার জব রেসপন্সিবিলিটিগুলো ফুলফিল করছি কিনা সেটা দেখছে, ফিডব্যাক দিচ্ছে এবং আমার উন্নতি হচ্ছে বা খারাপ করলে অবনতিও হতে পারে, সেটাকে পারফরমেন্স অ্যাপ্রেজাল বলা হয়, যেটা আমার কোশ্চেনে জানতে চেয়েছে। আরেকটা রয়েছে জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশন মানে ওই জবে জয়েন করে আমি কী কী কাজ করব সেইটা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়বে। আচ্ছা লাস্ট কোশ্চেন, নেগলিজেন্স ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, নেগলিজেন্স বলতে কি বোঝায়, তাই তো নেগলিজেন্স বলতে কি বোঝায়? অপশন বলছে দ্য ইন্টেনশনাল ইউজ অফ অ্যাকশনস এইমড অ্যাট প্রডিউসিং হার্ম অর ইনজুরি টু আ পার্সন, মানে ইন্টেনশনালি যদি আমি কোনো হার্ম করি তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অ্যাসল্ট বা ব্যাটারি বলবো, অ্যাসল্ট বা ব্যাটারি। অ্যাসল্ট বা ব্যাটারি হচ্ছে আমার ইন্টেনশনাল হার্ম। ভায়োলেটিং হসপিটাল পলিসিজ অ্যান্ড পেশেন্ট রাইটস, তাহলে পেশেন্টের রাইট আমি ফুলফিল করছি না বা ভায়োলেট করে দিচ্ছি সেটা, তো এটা হচ্ছে এটা লিগাল একটা অ্যাসপেক্ট চলে আসে যেখানে পলিসি মেনটেন করা হয় না। ক্রিয়েটিং অ্যান আনরিজনেবল রিস্ক অফ ইনজুরি বাই অ্যাকশন অর অমিশন, মানে আমার কোনো কাজের জন্য পেশেন্টের একটা ইনজুরি হয়ে গেল, তাই তো, তাহলে এটা হচ্ছে একটা পরে আমাদের নেগলিজেন্সের মধ্যে। আর এটা বলছে কজিং ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল হার্ম রিগার্ডলেস অফ ইন্টেন্ট, তো স্ট্রিক্ট লায়াবিলিটি পানিশেস রিগার্ডলেস অফ ইন্টেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ কেয়ার, যেখানটা নেগলিজেন্স মেনলি বলছে যে বিলো দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার যদি আমরা প্রোভাইড করি তখন সেটাকে নেগলিজেন্স বলে। তো এটার অ্যান্সার অপশন 3। বেশ, তাহলে এই ছিল তোমাদের 50 মার্কসের কোশ্চেন। অ্যাকচুয়ালি 50 মার্কসের নয়, তোমাদের কোশ্চেন থাকে 50টা এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকে +2 এবং একটা ভুল করলে এখানটায় নেগেটিভ হয়ে যায় 0.5। তো তাহলে তোমার 50টা কোশ্চেন থাকছে, টোটাল 100 মার্কস, এবং সেখানে ভুল করলে 0.5 করে মাইনাস হয়ে যাবে, মানে 4টে অ্যান্সার যদি তুমি ভুল করো তাহলে সেক্ষেত্রে -2 হয়ে যাচ্ছে, তাই তো। বেশ, তো দেখো তাহলে 6টা কোশ্চেন পেপারের সেট টোটাল ডিসকাশন হয়ে গেল জিএনএমদের জন্য। তো তোমাদের কোশ্চেন সেট দেখে বুঝতেই পারছো যে অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন দরকার।
তো তার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো, এবং প্রচুর এক্সামিনেশন হচ্ছে, শুধুমাত্র WBHRB রিক্রুটমেন্ট নয়, এছাড়াও অনেক পরীক্ষা হয়। তো প্রত্যেকটা পরীক্ষার জন্যই সেম প্রিপারেশনই থাকে। যদি তোমার ডেপথ নলেজ তৈরি হয় তবেই তুমি কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্যই ভালো রেজাল্ট করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।